বাংলাদেশের পরিস্থিতি এখনো পর্যন্ত শান্ত হচ্ছে না, প্রায় প্রতিদিন নানা ঘটনা সামনে আসছে। ঠিক তার মাঝেই আমরা জানি যে মোদি এবং ইউনূসের বৈঠক হয়েছে, তাদের কথাবার্তা হয়েছে, আর তার মধ্যেখানেই যে ট্যারিফ তা নিয়ে কিন্তু একটা রীতিমতো তোলপাড় পরিস্থিতি। প্রথমের দিকে বাংলাদেশের তরফ থেকে যেটা বলা হচ্ছিল কোনো ব্যাপার না, সমস্ত কিছু ঠিক আছে, পরিস্থিতি ঠিক আছে। পরবর্তী সময়ে আমরা দেখেছিলাম যে মোহাম্মদ ইউনূস কিন্তু রীতিমতো চিঠি পাঠান ডোনাল্ড ট্রাম্পকে, এবং সেখানে এই ট্যারিফের কথা বলা হয়, শুল্ক যাতে কমানো যায় সেই বিষয় নিয়ে নানা আলোচনা করেন, চিঠিতে তিনি উল্লেখ করেন। এই পরিস্থিতির মাঝখানেই যে ছবিটা সামনে আসছে যে বাংলাদেশের নাকি নাম পরিবর্তন হয়ে যাবে। মানে ভাবুন, ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ, বন্ধু দেশ, অনেক মানুষজন রয়েছেন যারা এখনো পর্যন্ত ভারত আর বাংলাদেশকে ঠিকভাবে আলাদাও করতে পারেন না, কারণ এই দেশ ভাগের যে বিষয়টা অনেকে মন থেকে মেনেও নিতে পারেননি। দুটো দেশ হয়ে গেছে, মানচিত্রে দুটো দেশ দেখা গেলেও মন থেকে এখনো অনেক মানুষ একইভাবে রয়ে গেছেন, একাত্ম করে রয়েছেন। সেখানে বাংলাদেশের নাম পরিবর্তন ভাবা যায়? মানে সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে তুলকালাম পরিস্থিতি। আর এই গোটা বিষয়টা নিয়ে আমি কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের সাংবাদিক সাইদুল হাসান খোকন। আপনাকে আজ তাক বাংলায় স্বাগত। বাংলাদেশ মানে এখনো পর্যন্ত এদেশের মানুষ বা ওপার বাংলার মানুষ, দুটো মানুষেরই মনের যে মিল তা কিন্তু রয়ে গেছে। দেশ ভাগ হয়ে গেছে, কিন্তু সেই ভাগ মন থেকে অনেক সময় হয়নি, কারণ প্রচুর মানুষ রয়েছেন যারা বলেন আরে আমাদের দেশ তো ভারত, আমাদের দেশ তো বাংলাদেশ। প্রচুর মানুষ বলেন। তার মাঝখানে বাংলাদেশের নাম পরিবর্তনের যে কথা শোনা যাচ্ছে, মানুষের যে হৃদয় তাকে কিন্তু আঁচড় কাটছে বলা যেতে পারে। ধন্যবাদ। আসলে 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের যে পট পরিবর্তন হয়েছে, তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে এবং তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন। এই ব্যাপারটিকে আমরা তখন সাধারণ মানুষ ছাত্র আন্দোলন ভাবলেও বেসিক্যালি এটি ছিল একটি জঙ্গি আন্দোলন এবং জঙ্গি গোষ্ঠীর হামলা, যার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ সেটিকেই আসলে উৎখাত করা হয়েছে, শুধু শেখ হাসিনা সরকারকে নয়। তো এই যে প্রক্রিয়া চলছে 5 আগস্টের পর থেকে, তারা প্রথম শেখ হাসিনা দেশ ছেড়ে যাবার পর প্রথম তারা আঘাত আনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে, সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে, অর্থাৎ ধর্মীয় সংখ্যালঘুদের উপরে, যারা এই আঘাতটি মূলত ধর্মের উপরে আঘাত, এই আঘাতটি মূলত ধর্মনিরপেক্ষতাবাদের উপরে আঘাত। আমি এখানে একটা জিনিস মনে করাতে চাই যে বাংলাদেশ নামক স্বাধীন মানে রাষ্ট্রটি যে প্রতিষ্ঠিত হয়েছিল, সেটি হয়েছিল একটি ধারণা বা একটি কনসেপ্টের উপরে। একেবারে তার পাশাপাশি এই যে বাংলাদেশের নাম পরিবর্তনের যে বিষয়টা, তা কিন্তু সাধারণ মানুষের মধ্যে অনেকটা আঁচড় কাটছে, সেই ছবিটাও আমরা দেখতে পাচ্ছি। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে কোনো কারণে, আমরা আবারও যোগাযোগ করবার চেষ্টা করব, কিন্তু বাংলাদেশের নাম পরিবর্তন তা কিন্তু সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নিচ্ছে না, সেটা কিন্তু বলা যায়। আর এর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের নাম পরিবর্তন নিয়ে কিন্তু তোলপাড় পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশের নাকি নাম পরিবর্তন হয়ে যাবে, মানে ভাবতে পারছেন? আর এই পরিবর্তনের কথা কোথা থেকে শোনা যাচ্ছে, কি বলছেন তারা, শোনাবো আপনাদের। বাংলাদেশটা বলছি পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ, একটা জনকল্যাণ রাষ্ট্র। বাংলাদেশ হবে একটা জনকল্যাণ রাষ্ট্র অফ বাংলাদেশ। লিখিত করে দিয়েছি। আমরা কিছু 4টি মৌলিক প্রস্তাব সেখানে উপস্থাপন করেছি। মৌলিক প্রস্তাব 1 নম্বর হলো আত্মশুদ্ধি বা শুদ্ধাচার। এখানে কথা ওখানে বলা আছে সকল ক্ষেত্রে তার শুদ্ধাচার করবে। সেই আত্মশুদ্ধিটা আমরা বলি জাতীয় পর্যায়ে আত্মশুদ্ধি না থাকলে একটা মানুষ সৎ হতে পারে না, যোগ্য হতে পারে না, সে দেশপ্রেমিক হতে পারে না।
এই জন্য সকল ক্ষেত্রে আমরা আত্মশুদ্ধি তাজকিয়া নফসের যে কথাটা এটা আমরা বলেছি, এটা সংস্কার কমিশনের মধ্যে শুদ্ধাচার কথাটা আছে, ওইটারই আরবি হলো আত্মশুদ্ধি বা তাজকিয়া নফস, ওইটা আমরা বলেছি। 2 নম্বর হলো জবাবদিহিতার কথা বলা আছে, সেখানে আমরা একটু ইলাবোরেট করে বলেছি 4টা ক্ষেত্রে জবাব দিতে হবে। 1 নম্বর জবাবদিহি হচ্ছে আল্লাহর কাছে, 2 নম্বর হলো নিজের বিবেকের কাছে, 3 জবাবদিহি হবে জনগণের কাছে, 4 নম্বর হলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। এই 4টা ক্ষেত্রে আপনার জবাবদিহিতার কথা বলেছি। 3 নম্বর যেটা বলেছি যে একটা দেশের দুর্নীতি, দুঃশাসন, ধর্ষণ, চুরি, ডাকাতি, টাকা পাচার মুক্ত একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে বিগত দিনে 53 বছরের মধ্যে যে আইন আমরা দেখেছি, এই আইন ব্যর্থ। এই আইন দুর্নীতি বন্ধ করতে পারে নাই, সন্ত্রাস বন্ধ করতে পারে নাই, ধর্ষণ বন্ধ করতে পারে নাই, চুরি ডাকাতি বন্ধ করতে পারে নাই। এই জন্য যে আইনটা সকল দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস দমন করতে পারে, হ্যাঁ, সেই আইনটার নাম হলো শরিয়া আইন। এই শরিয়া আইন যাতে বাস্তবায়ন করা যায়, তাহলে কী হবে? শরিয়া আইনটি হলো সর্বজনীন, সকল ধর্মের ব্যাপারে শরিয়া আইনের বিধান আছে সর্বজনীন। শরিয়া আইন পূর্ণাঙ্গ, শরিয়া আইন নির্ভুল নির্ভেজাল, শরিয়া আইন মানব স্বভাব সুলভ, তারপর হলো এটা দুষ্টের দমন সৃষ্টির পালন করতে পারে। শরিয়া আইন দর্শন, চুরি, ডাকাতি, দুর্নীতি, সন্ত্রাস বন্ধে এক দৃষ্টান্তমূলক শাস্তির বিধানের নাম হলো শরিয়া আইন। এরপর হলো শরিয়া আইন প্রতিষ্ঠিত হলে সরকার ভক্ষক না হয়ে রক্ষক হবে দেশের। এই শরিয়া আইনের কথা বলেছি। এই শরিয়া আইনের ব্যাপারে আমরা বিএনপির সাথে কথা বলেছি, বিএনপি কিন্তু একমত সাথে তারা সিগনেচার করেছে যে শরিয়া আইনের ব্যাপারে তাদের কোনো দ্বিমত নাই, শরিয়া বিরোধী তারা আইন কোনো পাশ করবে না, এই কথা তারা কিন্তু বিএনপি বলেছে। সকলেই কিন্তু এই ব্যাপারে একমত আছে, এর ব্যাপারে না বলার কেউ নাই। আর আজকের ডক্টর ইউনূস সাহেব এত ভালো একজন লোক, বিশ্বের একজন আইকনিক লিডার সে, কিন্তু তারপরে সে দেন 8 বছরের মেয়ে ধর্ষিত হয়, 4 বছরের মেয়ে ধর্ষিত হয়, দুর্নীতি হয়, তারপরে এই যে দখলবাজি হয়, টেন্ডারবাজি হয়, চাঁদাবাজি হচ্ছে, এগুলো বন্ধ হচ্ছে না। এগুলো কোনোদিন করতে পারবে না যদি শরিয়া আইন বাস্তবায়নের দেশে না হয়। তারপরে চাইনি বলে পিয়ার পদ্ধতি নির্বাচন। আমরা সকল নির্বাচনটা পিয়ার পদ্ধতি চাই। আজকে সারা দুনিয়ার মধ্যে 91টা দেশে কিন্তু পিয়ার পদ্ধতি নির্বাচন আছে, আপনারা জানেন, সবাই জানেন। একমাত্র একটি স্বৈরাচার যদি স্থায়ী কোনো প্রতিরোধ করতে হয়, তাহলে পিয়ারের কোনো বিকল্প নাই। 2 নম্বর হলো সংস্কার যদি করতে হয়, রাষ্ট্রের সংস্কারের জন্য সবচেয়ে বড় উপাদান হলো আনুপাতিক বা পিয়ার পদ্ধতি নির্বাচন। তারপরে 24-এর যে গণঅভ্যুত্থানের এই চেতনা বাস্তবায়নের এক যুগান্তকারী পদক্ষেপ হলো পিয়ার পদ্ধতি নির্বাচন। তারপর হলো দেশের রাজনীতি এক নূতন যুগে প্রবেশ করার হাতিয়ার হলো পিয়ার পদ্ধতি নির্বাচন। তারপর হলো রাজনৈতিক স্থিতিশীলতা, অন্তর্ভুক্তমূলক কার্যকরী সংসদ, জনমতের সঠিক প্রতিফলন এবং সংসদে মেধা বিকাশের এক বাস্তব পদক্ষেপ হলো পিয়ার পদ্ধতি নির্বাচন। এই 4টা মৌলিক। 1 নম্বর হলো আত্মশুদ্ধি, হ্যাঁ, বা শুদ্ধাচার, জবাবদিহিতা, শরিয়া আইন, তারপর হলো পিয়ার পদ্ধতি। এই 4টা মৌলিক প্রস্তাব আমরা দিয়েছি। টোটাল জিস্টের মধ্যে 4টা মৌলিক প্রস্তাব আমরা এদের কাছে দিয়েছি এবং অনেক কিছুই আমরা সেখানে পর্যালোচনা করেছি, কোনটা একমত আছি, কোনটা দ্বিমত আছি। আমরা প্রেসিডেন্ট ভোটও আমরা প্রত্যক্ষ জনগণের প্রত্যক্ষ ভোটে প্রেসিডেন্ট ভোট চাই। শুধু প্রধানমন্ত্রী সংসদ হবে তা না, সংসদ নির্বাচনের সাথে প্রেসিডেন্ট যে নির্বাচন সেটাও আমরা জনগণের প্রত্যক্ষ ভোটে আমরা সেটা চাই। আপনার পুরো নাম আর পদবিটা বলেন। আশরাফ আলী আকন, প্রেসিডেন্ট সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনারা বাংলাদেশের নাম পরিবর্তনটা কি করেছেন? হ্যাঁ, বাংলাদেশের নামটা আমরা বলছি, বাংলাদেশটা বলছি পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ, একটা জনকল্যাণ রাষ্ট্র। বাংলাদেশ হবে একটা জনকল্যাণ রাষ্ট্র অফ বাংলাদেশ।